ইউরোফোকাস 24 স্বাস্থ্য কথন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজকের বিষয় ইউরোপে করোনা পরিস্থিতি। আপনাদের সাথে উপস্থাপনায় আছি আমি ডক্টর সুমাইয়া জাবিন ইউসুফজাই মালয়েশিয়া থেকে এবং আজকের অতিথি ডক্টর জিনুরেন জাইগিরদার। উনি বর্তমানে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন অ্যানেস্থেশিয়া অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার কনারি হাসপাতাল, ডাবলিন, আয়ারল্যান্ডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কতদিন ধরে আপনি দেশের বাইরে আছেন? দেশের বাহিরে বলতে অনেক বছর। এখানে আয়ারল্যান্ডে আছি 18 বছর। এর আগে আমি সৌদি আরবে ছিলাম আরো 6 বছর, তো প্রায় 24 বছর প্রবাস জীবন। তো এখন করোনা পরিস্থিতিটা অনেক খারাপের দিকে যাচ্ছে। আমরা জানি যে এখানে কোনো দেশে লকডাউন চলছে, কোনো দেশে লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে এবং মোটামুটি ভাবে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছে মানুষ। তো আপনি যেখানে থাকেন, আয়ারল্যান্ডের কথা বললেন, তো ওখানকার পরিস্থিতি সম্পর্কে এখন আমাদের কি? আমরা যদি প্রাথমিকভাবে দেখি, এই আয়ারল্যান্ড দেশটাতে মাত্র 50 লাখ মানুষের বসবাস এবং এই 50 লাখ মানুষের বসবাসের দেশে প্রতিদিন কেস হচ্ছিল, ধরো যদি আমরা মার্চের প্রথম দিকে দেখি, সেখানে এক একদিন 200-250 রোগী পাওয়া যাচ্ছিল এবং দ্রুতই বাড়ছিল। তখন এই লকডাউন পদ্ধতির মাধ্যমে এই যে সংক্রমণের হারটা কমিয়ে দেওয়া হয়। যদি কমে দেওয়ার পরেও কিন্তু একটা পর্যায়ে মে মাসে এখানে আয়ারল্যান্ডে পিক ছিল 1000-1500-এর মতো প্রতিদিন হইতো। তারপর যখন লকডাউন দেওয়া যায়, তারপর দেখা যাচ্ছে ধীরে ধীরে কমে আসছে। কমে যাওয়ার পরে এটা ছিল, আমরা বলি, প্রথম তরঙ্গ, ফার্স্ট ওয়েভ বলা হয়। এটা ছিল ফার্স্ট ওয়েভ। ঠিক একই সময় কিন্তু ইউরোপের প্রতিটা দেশেই এরকম ওয়েভ হয়েছিল। এরপরে লকডাউন দেওয়ার পরে ধীরে ধীরে এই রোগীর সংখ্যা কমতে থাকে এবং মৃত্যুর সংখ্যা কমতে থাকে। এরপরে আবার আসে, যেহেতু আবার লকডাউন ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছিল, সুতরাং লকডাউন খুলে দেওয়ার আবার সংক্রমণ বাড়তে থাকে। এই বাড়তে বাড়তে সেকেন্ড ওয়েভ আমরা পাই, সেটা হচ্ছে নভেম্বর মাসে। সেখানে আবার বাড়তে থাকে। সুতরাং আবার একটা লকডাউন দেওয়া হয়, কিন্তু সবচেয়ে বড় তরঙ্গ আসে এখানে, সেটা হচ্ছে জানুয়ারি মাসে। এবং সেখানে প্রতিদিন হাইয়েস্ট একদিনে আয়ারল্যান্ডে হয়েছে প্রায় 8000-এর উপরে রোগী হয়েছে এবং মৃত্যু এক দিনে মৃত্যু ছিল তখন প্রায় 100 আয়ারল্যান্ড যদি ছোট দেশ আমি বললাম, সেখানে এটা ছিল আমাদের সেকেন্ড ওয়েভ। আর থার্ড ওয়েভটা আসছে, এইটার পর আবার লকডাউন দেওয়া হয়। লকডাউন দিয়ে আবার ধীরে ধীরে কয়েক মাস যাওয়ার পরে যখন কমে আসছে, সংক্রমণের হার প্রায় ধরেন 100-র নিচে চলে আসছে, তখন আবার লকডাউন দেওয়া হয়। লকডাউন আবার ধীরে ধীরে ওপেন করে দেওয়া হয়। দেওয়ার পরে এখন আবার সংক্রমণের হার বাড়ছে প্রতিদিন। এখন দেখা যাচ্ছে আজকে গতকালকে এই সংখ্যা ছিল আয়ারল্যান্ডে 1800। ঠিক এই ওয়েভটা, যেহেতু ইউরোপটা একটা বিরাট উপমহাদেশ, এই মহাদেশে প্রায় 50-এরও অধিক দেশ আছে, এই দেশগুলোতে আমরা সবাই একই রকম লকডাউন না দেওয়ার ফলে এটা এক দেশ থেকে আরেক দেশে ভিন্নতা আছে। সুতরাং আয়ারল্যান্ডের আমি একটা স্ট্যাটিস্টিক্স তুলে ধরলাম। আমরা যদি এই ফাঁকে ইউরোপের আরেকটা দেশ আমরা দেখি, সেটা হচ্ছে যুক্তরাজ্য। এখানে কাছাকাছি দেশ, আমাদের সবার পরিচিত দেশ যুক্তরাজ্য। সেইখানে যদি আমরা দেখি, এটা কিন্তু আয়ারল্যান্ড যেহেতু দ্রুতই একটা লকডাউন কার্যকরী করেছিল, আমি বলেছিলাম 12ই মার্চ 2020-এ দ্রুতই কার্যকরী করেছে, কিন্তু যুক্তরাজ্য এই কার্যকরী করতে অনেক দেরি করেছে। এখন আয়ারল্যান্ডের তুলনায় জনসংখ্যা অনুপাতে যুক্তরাজ্যে আয়ারল্যান্ডের জনসংখ্যা 50 লক্ষ আর যুক্তরাজ্যের জনসংখ্যা প্রায় 6.5 কোটির বেশি, বলতে গেলে 13 গুণ বেশি আয়ারল্যান্ড থেকে। এবং সেইখানে আমরা যদি দেখি, সেইখানে প্রথম যখন ওয়েভ আসে, আমি বলছিলাম যে ইউকেতে লকডাউন দিতে আমাদের যিনি প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিচ্ছিলেন, আমরা হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি, আমরা লকডাউন দিব না, যার কারণে সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। এবং আজকের যদি আমরা পরিসংখ্যান দেখি, এই করোনা ভাইরাস ডিজিজের কারণে প্রায় 60 লাখ মানুষ সংক্রমিত হচ্ছে যুক্তরাজ্যে এবং মৃত্যু হয়েছে প্রায় 1,30,000 মানুষের ইতিমধ্যে। এই 1.5 বছরের সময়ের মধ্যে মৃত্যু হয়েছে। এবং সেখানে আমরা যদি দেখি যে সংক্রমণের 4টা ওয়েভ, এবং মে মাসে, এই জানুয়ারি মাসে এই ওয়েভে এক সময় যুক্তরাজ্যে প্রতিদিন
67,000 68,000 এরকম প্রতিদিন সংক্রমণ ছিল। আবার এর পরের সংক্রমণে এখন আবার যদি দ্বিতীয় সংক্রমণের সময় বা তৃতীয় সংক্রমণের সময় ইতিমধ্যেই আবার তারা লকডাউন দেয়। লকডাউন দিয়ে এখন আবার লকডাউন যুক্তরাজ্য কিন্তু পুরোপুরি ওপেন করে দিয়েছে। এখন এইখানে একটা জিনিস বুঝতে হবে যে লকডাউন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সংক্রমণের যে হার সেটাকে কমিয়ে আনা, যাতে এই সময়টাতে যদি আমরা কোনো প্রতিষেধক বা নিরাময় দিতে পারি। এবং সেটা আমরা সবাই জানি, প্রথম তরঙ্গ দ্বিতীয় তরঙ্গের সময়ও কোনো প্রতিষেধক কোনো কাজ করে, শুধুমাত্র একটাই আমাদের হাতে একটাই জানা ছিল যে প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি। সেটা ছিল আমরা যাতে লকডাউন দিয়ে যাতে আমাদের সবার সাথে ছোঁয়াছুঁই আমাদের যে ছড়ায় যায়, যে আমরা বলি ড্রপলেট ইনফেকশন, নিঃশ্বাসের মাধ্যমে, কাশির মাধ্যমে বা ছোঁয়াছুঁইর মাধ্যমে এটা সংক্রমণ হয়, সেটা যাতে আমরা কমিয়ে আনতে পারি। এবং কমিয়ে আনলে তো লাভ হচ্ছে না, আবার যখন ওপেন করা হচ্ছে আবারও সংক্রমণ হচ্ছে। তো মেইন উদ্দেশ্য ছিল যে যদি যেহেতু আপনারা জানেন কিনা জানি না, হার্ড ইমিউনিটি একটা বলে কথা আছে। এটা বলেছে, আমি আগেও বলে যুক্তরাজ্য প্রথমে বলেছিল যে হার্ড ইমিউনিটি যাবে। হার্ড ইমিউনিটি এই টার্মটা একটু ব্যাখ্যা করেন। আমরা প্রায়ই শুনতেছি যে হার্ড ইমিউনিটি, ইভেন আমি একটু যোগ করি, বাংলাদেশের পরিস্থিতি অনেক বেশি খারাপ ছিল এবং অনেকে আমি বলতে শুনেছি বাংলাদেশে এইসব লকডাউন দিয়ে কোনো কাজ হবে না, বাংলাদেশ হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছে। ইউরোপে অতটা এটা মনে হয় বলা হয়নি, কিন্তু বাংলাদেশের জন্য এটা বলা হচ্ছে যে না, বাংলাদেশে এত মানুষ, এটা কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না, হার্ড ইমিউনিটির দিকে যাবে। এখন এই টার্মটা আসলে স্যার কি একটু যদি বুঝিয়ে বলতেন। এটা মানে আমাদের মেডিকেল সায়েন্সে আগেও আমাদের কিন্তু এরকম মহামারী অতিমারী হয়েছে, এটা নতুন না। মানে আমাদের যখন আমরা এই সময়টাতে পার হচ্ছি, এই সময়টাতে এই অতিমারীটা প্রথম, কিন্তু আগেও ছিল। আমাদের কাছে ধরেন মেডিকেল সায়েন্স আমাদেরকে জ্ঞান দিয়েছে, মানে বিদ্যা দিয়েছে, শিক্ষা দিয়েছে। আমরা জানি যে ইতিহাসে কিভাবে এটা কি হয়েছে। তখন একটা স্টাডি করে দেখা গিয়েছে যে কিছু কিছু রোগে যদি ভাইরাস জনিত রোগ হয়, সেই ভাইরাসটা যখন এক জায়গা থেকে ছড়ায়, সেই আমরা একটা উদাহরণ দিই, মিজলস, আপনারা সবাই শুনেছেন মিজলসের কথা। মিজলসে দেখা গিয়েছে যদি আপনার সংক্রমিত হতে থাকে, তা সংক্রমিত হওয়া এত এই করোনা ভাইরাসের মতো এত দ্রুত সংক্রমিত হয় না, মিজলসটা কম দ্রুত হয়, এবং সেখানে মৃত্যুর হার বা হাসপাতালে যাওয়ার হার অনেক কম থাকে। কিন্তু সেইখানে দেখা গেছে যদি সব মানুষকে যে সংক্রমিত হয় যায়, কারণ এই ভাইরাসের সংক্রমণটা করে কি শরীরে এক ধরনের আমরা ইংরেজিতে বলি ইমিউনিটি, সেটা হচ্ছে প্রতিরোধ তৈরি করে। এই ভাইরাস জনিত রোগ হওয়ার কারণে শরীর একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এই প্রতিরোধ ক্ষমতা যখন হয়ে যায় একটা রোগের প্রতি, তখন এই রোগ আর তার মধ্যে আবার হওয়ার সম্ভাবনা থাকে না সাধারণত, যদিও এই প্রতিরোধ ক্ষমতাটা ধীরে ধীরে সময়ের উপরে কমতে থাকে। তো আমরা যদি উদাহরণ হিসেবে ধরি মিজলস, তো মিজলসে দেখা গেছে যদি 100 জনে যদি ইমিউনিটি থাকে, সেটা একবার রোগ হয়ে গেলে দীর্ঘদিন থাকে। এখন যদি সংক্রমিত হয়ে যায়, দেখা গেছে যে 90% মানুষের যদি রোগ হয়ে যায়, তাহলে পুরোটা সমাজে, মানে একটা দেশে যদি 90% মানুষের এই মিজলস হয়ে যায়, তাহলে আর মিজলস এই সমাজে থাকবে না। এই যে ব্যাপারটাকে, এটাকে বলা হয় হার্ড ইমিউনিটি। তার মানে হচ্ছে যদি একটা গোত্রের মধ্যে মনে করেন হিসাব করে দেখা গেল যে 60% মানুষের যদি এই রোগ হয়ে যায়, তাহলে এই রোগটা আর এই সমাজে থাকবে না। কিন্তু দেখা গেছে এই অনেক ভাইরাস রোগ এটা ইজি ছিল, কিন্তু এইখানে সমস্যা হচ্ছে দেখা গিয়েছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুধু তাই না, দেখেন আপনি, যদিও এই রোগটা সাধারণত মনে করেন যদি কারোর হয় 80% মানুষের দেখা গেছে যে এটা মাইল্ড সিমটমস হয়, আর 14% মানুষের হয় সিভিয়ার সিমটমস। এর মধ্যে 4 থেকে 5% মানুষ ইন্টেন্সিভ কেয়ারে ভর্তি হয় এবং তাদের সংখ্যা, মানে মৃত্যুর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়। এবং দেখা গিয়েছে আমরা যদি ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স দেখে, বিভিন্ন দেশ একটু ভেরি করে 2 থেকে 4% মানুষের মৃত্যু হচ্ছে। এবং আপনারা দেখেছেন আজকের যদি আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখেন, পৃথিবীতে ইতিমধ্যে আমাদের মধ্যে প্রায় 40 কোটি মানুষ সংক্রমিত হয়েছে। এখন সংক্রমিত হওয়ার কারণে
না 20 কোটি মানুষ সংক্রমিত হয়েছে এবং 40 লক্ষ মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। এই যদি সারা বিশ্বকে আমরা যদি এখন হিসাব করি, বিশ্বে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের হয়তো মনে করেন 850 কোটি মানুষ এই বিশ্বে আছে। সেই 850 কোটির মধ্যে যদি 70% মানুষ সংক্রমিত হতে হয়, তাহলে মৃত্যু হবে কিন্তু কয়েক কোটি মানুষ। সেই হার্ড ইমিউনিটি যেতে গেলে এটা যে কত একটা ইম্পসিবল টাস্ক। এটা হার্ড ইমিউনিটি হচ্ছে রোগের মাধ্যমে, আরেকটা হার্ড ইমিউনিটি হচ্ছে টিকার মাধ্যমে। এইটা আমরা বিশ্বের ব্যবস্থা যেটা গ্রহণ করেছে আধুনিক বিশ্ব, সেটা হচ্ছে যে এই লকডাউন পদ্ধতির মাধ্যমে সমাজকে মানে সময় দেওয়া হয়েছে বিজ্ঞানীদেরকে, যাতে তারা দ্রুতই টিকা নিয়ে আসতে পারে। এবং আপনারা জানেন ইতিমধ্যে টিকা এসেছে বাজারে, এবং বিভিন্ন ধরনের টিকা আসছে এবং বিভিন্ন কোম্পানির টিকা আসছে। ইতিমধ্যে আমরা জানি ইতিমধ্যে বাজারে অলমোস্ট 13টার অধিক টিকা আসছে এবং 4 ধরনের টিকা আসছে। একটা বিশেষ ধরনের নতুন বৈজ্ঞানিক আবিষ্কার, সেই টিকাও আসছে বাজারে এবং বেশ ভালোই কার্যকরী। এবং সেই টিকা যদি আমরা সারা বিশ্বকে দিয়ে দিতে পারি, তাহলে সেই টিকা আবার হার্ড ইমিউনিটি করছে টিকার মাধ্যমে, কারণ টিকাও প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। এবং সেইটা আলটিমেটলি যদি আমরা 800 কোটি মানুষের মধ্যে টিকা দিয়ে দিতে পারি, তাহলে হবে কি সারা বিশ্বে হার্ড ইমিউনিটি হয়ে গেল, তখন আর এই ভাইরাসটা থাকবে না। আমি বুঝাতে পেরেছি এই পর্যন্ত কত পার্সেন্ট মানুষ হচ্ছে এই ভ্যাকসিনটা পেয়েছে? মানে এই টিকাটা ইউরোপে কত পার্সেন্ট মানুষ এই পর্যন্ত গ্রহণ করেছে? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সেটা কেন হচ্ছে আমি আপনাকে বোঝাই। সেটা হচ্ছে যে যদি আমরা টিকাটাকে সার্বজনীন করতে পারতাম, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল পৃথিবীকে যে আমরা এই টিকাটাকে সার্বজনীন করি, মানে বিনা পয়সায় হবে এবং বিশ্বের যারা ধনী গোষ্ঠী আছে তারা টাকা দিবে, এই টাকা দিয়ে আমরা সার্বজনীনভাবে সারা বিশ্বে দিব, 800 কোটি মানুষকে দিয়ে দেওয়া হবে। সেটা যদি করা হতো, তাহলে দেখেন একটা ব্যবস্থা হার্ড ইমিউনিটির দিকে যাওয়া যেত। কিন্তু আনফরচুনেটলি খুবই দুঃখজনক এটা, যে বিশ্বের যারা ধনিক শ্রেণী, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, এরা এই ব্যবস্থা যেতে রাজি হয় না। তারা চেয়েছে প্রথম তাদের দেশের মানুষকে টিকা দেওয়ার জন্য। তার জন্য তারা কোটি কোটি ডোজ টিকা কিনে, যুক্তরাজ্যে 6.5 কোটি মানুষ আছে, তাদের টিকার দরকার 13 কোটি, কিন্তু যুক্তরাজ্য প্রায় 26 কোটির ঊর্ধ্বে টিকা কিনে ফেলছে। তো দেখেন আপনি, এই টিকাটা অন্য বিশ্বের অনেক মানুষ পাচ্ছে না। এখন ইউরোপ যেহেতু ধনাঢ্য শ্রেণীর মানুষ, তারা বিশ্বের বেশিরভাগ টিকা তারা কিনে ফেলেছে এবং দ্রুতই তারা টিকা দিতে যাচ্ছে। যেমন আমরা আজকে এই কথাটা বলছি যে এখন দ্রুত সংক্রমণ একটু বাড়ছে, কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু হাসপাতালে ভর্তির সংখ্যা, মনে করেন আয়ারল্যান্ডে এখন গতকালকে ছিল, আমি বলেছি 1800 একদিনে রোগী ছিল, কিন্তু তার মধ্যে মাত্র 190 জন ছিল হাসপাতালে এবং 31 জন 32 জন ছিল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। মানে সংখ্যা অনেক। যেখানে আগে ইন্টেন্সিভ কেয়ারে 500 মানুষ ছিল, এখানে মাত্র 180 জন 90 জন রোগী ইন্টেন্সিভ কেয়ারে। তার মানে রোগীদের এখানে এই টিকা দেওয়ার কারণে, এই টিকার কারণে তারা সংক্রমিত হচ্ছে কম, একই সাথে তাদের হাসপাতালে যাওয়ার সম্ভাবনা কমে আসছে এবং মৃত্যুর সম্ভাবনা নাই বললেই চলে। এখন আর উপসর্গগুলো অতটা সিরিয়াস হচ্ছে না। সিরিয়াস হচ্ছে না। আমরা যদি দেখি পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি টিকা প্রদান করেছে প্রথম রাষ্ট্র, যদি আমি হিসাব করে দেখি, তাহলে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। ইউনাইটেড আরব এমিরেটস গতকালকের হিসাব মতে প্রায় 80% মানুষকে, দেশের 80% মানুষকে 1 ডোজ টিকা দিয়ে দিয়েছে। এর মধ্যে 72% অধিক মানুষকে 2 ডোজ টিকা দিয়ে দিয়েছে। 8% মানুষ 1 ডোজ টিকা পেয়েছে। তার মানে তারা প্রায় হার্ড ইমিউনিটির, ইউনাইটেড আরব এমিরেট হার্ড ইমিউনিটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। দ্বিতীয় দেশ যদি আমরা দেখি, সেটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর ইতিমধ্যে 74% মানুষকে 1 ডোজ টিকা দিয়ে দিয়েছে, যার মধ্যে 64% মানুষ 2 ডোজ টিকা পেয়েছে। মানে 64% মানুষ টোটালি ইমিউন হয়ে গেছে টিকা দেওয়ার কারণে। তৃতীয় দেশ হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ইতিমধ্যে প্রায় 70% মানুষকে 1 ডোজ টিকা দিয়েছে, যার মধ্যে প্রায় 60% মানুষ 2 ডোজ টিকা পেয়েছেন। সুতরাং দেখেন 6.5 কোটি মানুষের মধ্যে 60% মানুষ টিকা পেয়ে গেছেন। সুতরাং এখানে যুক্তরাজ্যে সংক্রমণের হার বাড়ছে এই মুহূর্তে, কিন্তু আগের মতো দ্রুত সংক্রমণ হচ্ছে না। হাসপাতালে ভর্তির হার অনেক কম এবং
মৃত্যুর হার নাই বললেই চলে। গতকালকে আমাদের আয়ারল্যান্ডে মনে করেন 7-8 জন মৃত্যু ছিল এই হারে, সুতরাং অনেক কমে আসছে। আয়ারল্যান্ডও এই ব্যাপারে অনেক এগিয়েছে, 4র্থ অবস্থানে পৃথিবীতে এই মুহূর্তে আয়ারল্যান্ড আছে। আয়ারল্যান্ডে প্রায় 60% মানুষকে 2 ডোজ টিকা দিয়ে দেওয়া হয়েছে, আর 10% মানুষকে 1 ডোজ টিকা দিয়েছে। পুরো ইউরোপিয়ান ইউনিয়ন যদি আমরা চিন্তা করি, ইউরোপিয়ান ইউনিয়ন আপনি জানেন 27টা দেশ আছে, এই 27টার মধ্যে আমরা এভারেজ করে দেখা গেছে প্রায় পুরো ইউরোপিয়ান সমস্ত দেশে মিলে 51% মানুষকে ইতিমধ্যে 2 ডোজ টিকা দেওয়া হয়েছে, এবং প্রায় 10% মানুষকে 1 ডোজ টিকা দেওয়া আছে। এবং এই টিকা প্রদানের গতি বেশ দ্রুত, এবং আশা করা যাচ্ছে অতি দ্রুতই এই বেশিরভাগ মানুষকেই, 70%-এর উপরে মানুষকেই 2 টিকা দেওয়া সম্ভব হবে। ইউনাইটেড আরব আমিরাত নাকি বাচ্চাদেরকেও দিচ্ছে, মানে 12 বছর বয়স থেকে দিচ্ছে। আপনি এই সম্পর্কে আসলে সঠিক তথ্য কিছু বলতে পারবেন? হ্যাঁ, এটা সর্বনিম্ন বয়স ইউনাইটেড আরব আমিরাত দিচ্ছে তা না, মানে যে টিকাটা আসছে এখন, টিকা সম্পর্কে বলতে হয় এই প্রশ্ন দিতে গেলে, যে টিকাগুলোর মধ্যে প্রথমে যখন করা হয়েছিল যে 18 বছরের ঊর্ধ্বে মানুষকে দিয়ে পরীক্ষা করা হয়েছিল, যার কারণে 18 বছর নিচে প্রথম না দেওয়ার কথা বলা হয়েছিল। এরপরে যে স্টাডিগুলো হয়েছে, সেই স্টাডিতে দেখা গিয়েছে যে 12 বছর পর্যন্ত, 12 থেকে 18 পর্যন্ত দেওয়া সম্ভব। এখন এই মুহূর্তে আয়ারল্যান্ড বলেন, যুক্তরাজ্য বলেন, আমেরিকা বলেন, সব দেশেই 12 বছরের ঊর্ধ্বে কোন টিকা, সেটা হচ্ছে যেসব টিকা এই স্টাডিটা তারা করেছে যে 12 বছরের ঊর্ধ্বে দিলে সেফ কিনা, যেমন মডার্নার টিকা, ফাইজারের টিকা, সেগুলো টিকা দেখা গেছে সেফ, তার জন্য তারা বলছে 12 বছরের ঊর্ধ্বে দেওয়ার জন্য। কিন্তু এই অ্যাস্ট্রাজেনেকার টিকাটা এখনো এই 12 বছরের ঊর্ধ্বে দেওয়ার পর্যন্ত রিকমেন্ডেশন হয় নাই। এখন এই আমাদের আয়ারল্যান্ডে এখন 12 থেকে উপরে দেয়া হচ্ছে, কিন্তু 12 বছরের নিচের জন্য এখনো স্টাডি হচ্ছে, দ্রুতই আমাদের রিসার্চ চলছে এবং বিজ্ঞান এগিয়ে আসছে, এবং দেখা যাচ্ছে নেক্সট স্টাডি যদি হয় তাহলে দেখা যাবে কোন টিকাটা মানে কার্যকরী হচ্ছে কম বয়স্কদের জন্য, 12 বছরের নিচে হয়তো দেখা যাবে। আমি যেটা বলছিলাম ওই কথাটা কমপ্লিট করে, যে ইউরোপিয়ান ইউনিয়নে ইতিমধ্যে 51% মানুষকে টিকা দেওয়া, 2 ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। আমরা যদি যুক্তরাষ্ট্রের কথা দেখি, যুক্তরাষ্ট্র 50% মানুষকে, যুক্তরাষ্ট্র কিন্তু বিরাট বড় দেশ এবং সেখানে প্রায় 35 কোটি মানুষ, সেইখানে তারা ইতিমধ্যে 50% মানুষকে 2 ডোজ টিকা দিয়েছে। কিন্তু আমি এখানে, যেহেতু আমরা আমাদের দর্শক শ্রোতা আমরা আশা করি সবাই বাংলা ভাষাভাষী এবং আমরা বাংলাদেশি, আমি বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা হচ্ছে সবচেয়ে বেদনার জায়গা। বাংলাদেশে অত্যন্ত ক্ষুদ্র অংশকে টিকা দেওয়া হয়েছে, এবং সেটা 2 ভাগের বেশি না। ধনাঢ্য গোষ্ঠী টিকাগুলো নিয়ে এসে ইউরোপ এবং আমেরিকার টিকাটা পাচ্ছে, কিন্তু ভারত কিংবা আপনার ভারত উপমহাদেশের মানুষরা টিকা পায়নি। এবং দুঃখজনকভাবে আমাদের দেশে, আমরা যদিও আমাদের সরকার প্রথমে এই অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য ভারতের ইনস্টিটিউশনে আগে থেকেই টাকা অ্যাডভান্স দিয়ে করেছিলেন, কিন্তু ভারত তাদের কারণে তারা এই টাকাটা দিতে পারে না সময় মতো। এখনো সরকার চেষ্টা করছেন। বাংলাদেশে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, এবং সেই টিকা আপনারা জানেন, দেখেছেন কিনা জানি না, সেই টিকাদান কর্মসূচি নিয়েও এক ধরনের সংশয় তৈরি হয়েছে। কারণ প্রথমে বলা হয়েছিল 1 কোটির উপরে ডোজ দেওয়া হবে, তারপর বলা হচ্ছে 37 লক্ষ ডোজ দেওয়া হবে, এবং সেখানে বলা হয়েছে মানুষ লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে টিকা নেওয়ার জন্য, কিন্তু মানুষকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। অর্ধেকের বেশি মানুষ আজকে ঢাকায় ফিরে গেছে, টিকা নিতে পারেনি। আপনি যদি একটু বলতেন যে গর্ভবতী এবং স্তন্যদায়ী মা যারা, তাদের জন্য এই টিকাগুলো কতটুকু নিরাপদ? এইটা বেশ কয়েকটা স্টাডি হয়েছে, এবং এই দেখা গিয়েছে এই কথা যে আপনি একই সাথে এই টিকার মধ্যে আমি যেটা বিশেষভাবে বলতে চাই, মানে টিকার আমি বলেছি 4টা প্ল্যাটফর্মে, বিশেষ করে 4টা প্ল্যাটফর্মে টিকা হয়েছে। একটা প্ল্যাটফর্ম হচ্ছে এমআরএনএ ভিত্তিক টিকা। এমআরএনএ ভিত্তিক টিকাটা হচ্ছে, আমরা জানি যে ভাইরাসটা কোভিড, যেটা আমরা নাম দিয়েছি SARS-CoV-2 ভাইরাস, যেটা মূলত আমরা বলি করোনা ভাইরাস, সেই ভাইরাসের মধ্যে একটা স্পাইক প্রোটিন থাকে। এটা এখান থেকে আমরা বলি মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ খুবই ক্ষুদ্র অংশ, এইটাকে নিয়ে গিয়ে বডিতে দিয়ে সেটাতে রিঅ্যাকশন তৈরি করার কারণে এই যে ভিত্তিটা, এটা বিশ্বে আগের কোনো টিকাতেই করা হয়নি, এটাই নতুন উদ্ভাবন। এটা করেছে কে? ফাইজারের টিকা এবং মডার্না, এই 2টা টিকা হচ্ছে এই এমআরএনএ ভিত্তিক টিকা। এই এমআরএনএ ভিত্তিক টিকাতে দেখা গিয়েছে
যে যদি আমরা কম বয়স্ক মানুষকে দেই, কারণ দেখা গেছে অ্যাস্ট্রাজেনেকার টিকাগুলা কিছুটা রক্তের মধ্যে ক্লট তৈরি করে সম্ভাবনা থাকে, এইটাতে ফাইজারের টিকাতে সম্ভাবনা কম, যার কারণে ইয়াং এজে এই মডার্না এবং ফাইজারের টিকাটাই দেখা গেছে। যদিও বয়স্কদের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার টিকাতে ওই সম্ভাবনা কমে যায় অনেক, কিন্তু এই যে ফাইজার এবং মডার্নার টিকা যদি দেওয়া হয় তাহলে যে প্রেগনেন্ট মাকে প্রতিরোধ করবে, একই সাথে শিশুকে প্রতিরোধ করবে। প্রেগনেন্ট মায়ের যদি এই রোগ হয় তাহলে এই রোগের কারণে মা এবং শিশু দুইজনেরই জীবনের ঝুঁকি থাকে। সুতরাং আমি মনে করি এটা সবাইকে বলা উচিত যে প্রেগনেন্ট কেউ মহিলা থাকেন তাদের অবশ্যই টিকা নেওয়া উচিত, এবং টিকা নিলে মা এবং শিশু দুজনকে প্রতিরোধ। দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে এখনো সামনে ডেলিভারি বা প্রেগনেন্ট মাদেরকে এখনো ইনক্লুড করা হয়নি। আয়ারল্যান্ডে মাত্র 50 লক্ষ মানুষ, যুক্তরাজ্যে 6.5 লক্ষ মানুষ, সেখানে একটা ছোট্ট দেশে বাংলাদেশে 16-17 কোটি মানুষ। সেখানে আমাদের যে দক্ষতা, আমি বলবো জনগোষ্ঠীর যারা দেশ পরিচালনা করেন, তাদের জ্ঞান, মেধা এবং সেই মেধার ব্যবহারে প্রজ্ঞা, বিশেষ করে আমি বলবো প্রজ্ঞা, সেই প্রজ্ঞার ব্যবহারে আমরা খুবই ঘাটতি দেখতে পাচ্ছি। যে পরিকল্পনা আগে থেকে থাকা অনেক কিছুরই করা উচিত ছিল, যেগুলা ধরেন পৃথিবীও, আমি সেটা শুধু বাংলাদেশের বেলা বলবো না, বিশ্ব এই ব্যাপারে ব্যর্থ হয়েছে। যখন উহানে যখন সংক্রমণ ছড়াচ্ছিল তখন ইউরোপ প্রস্তুতি নেওয়ার কথা ছিল, কিন্তু ইউরোপ প্রস্তুতি নিতে পারেনি। তাদের বিভিন্ন সময় হাসপাতালে রোগীদের এমন ভিড় হয়েছে, প্রথম ওয়েভে আপনারা দেখেছেন ইটালিতে মানুষ মরে গেছে। কিন্তু দেখেন আপনি প্রথম প্রবাহ যেটা গিয়েছে, প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ, এই তৃতীয় তরঙ্গে গিয়ে ভারতে আপনি দেখেছেন ভারতে সয়লাভ হয়ে গেছে, মানুষ ঘরে ঘরে মরে গিয়েছে। ভারতের মতো দেশ তারা কিন্তু এই প্রস্তুতি নিতে পারে নাই। এটা খুবই দুঃখজনক। ঠিক একইভাবে বাংলাদেশেও এই ব্যবস্থাটা অত্যন্ত অপ্রতুল। আমি এটা বলবো আমাদের প্রজ্ঞার জায়গায় এবং আমাদের মেধার জায়গায় ত্রুটি আছে। তবে এটাও সত্যি যে আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি আছে, আমাদের ক্ষমতাও অনেক স্বল্প আছে, যদিও আমরা ইতিমধ্যে অর্থনৈতিকভাবে অনেক উন্নয়ন সাধন করেছি এবং কিছু কিছু পদক্ষেপ এই সরকার নিয়েছেন যেগুলো অনেক ভালো পদক্ষেপ। কিন্তু আপনি দেখেন আমাদের এই জায়গাটাতে বিভিন্ন কারণে এই টিকা দেওয়ার জায়গাটাতে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। এবং সেখানে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে প্রেগনেন্ট মহিলাদের বেলায় আমরা তাদেরকে গোছায় নিয়ে এসে যে টিকা দেওয়ার ব্যবস্থা করা, বিশেষ অবলোকন করে সেটা করা হয় নাই, এখনো সেটাকে ফোকাস করে এখনো নেওয়া হয় নাই। আমরা এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাতে পারি যে বিশেষ ফোকাস দিয়ে যারা প্রেগনেন্ট আছেন এই মুহূর্তে তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। অবশ্যই, আপনাকে ধন্যবাদ। আর আমার কাছে মনে হয় যে মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব আছে, এবং আমিও প্রায় এই ধরনের প্রশ্নগুলার সম্মুখীন হই। অনেকেই মেসেঞ্জারে বা ফোন করে জিজ্ঞেস করে যে আচ্ছা, প্রেগনেন্ট মারা কি টিকা দিতে পারবে, এটা কি তাদের জন্য নিরাপদ, বা কোন ট্রাইমিস্টারে মানে কত মাস হলে দিতে পারবে, কোন সময়টা বেশি নিরাপদ। তো দেখা যাচ্ছে যে এই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ইভেন ডাক্তারদেরও নাই এবং রোগীদেরও। অবশ্যই আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা মেসেজ সবার জন্য দেন। হ্যাঁ, সেটা এই কথাটা আমাদের জানা প্রয়োজন, সবারই জানা উচিত। সেটা হচ্ছে যে আমরা কোনোভাবে এই যে লকডাউন পদ্ধতি, এটা কোনো নিরাময় নয়। এই মহামারীর জন্য বা অতিমারির জন্য এই লকডাউন পদ্ধতি আজীবন রাখা সম্ভব নয়। এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন ইউরোপে হোক, আমেরিকাতে হোক, জনগোষ্ঠী কিন্তু আর লকডাউন ঘরে থাকতে পারছে না। এবং এই লকডাউনের কারণে সামাজিক সাংস্কৃতিক একটা বিরাট পরিবর্তন চলে আসছে, যেটা মোটেও কাম্য নয়। ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে, অর্থনৈতিক উন্নয়ন বন্ধ হয়ে গেছে এবং যেখানে রিসেশন চলে আসছে। এই সব জায়গাতে আমাদের লকডাউন কোনো একটা কার্যকর পদ্ধতি নয়। শুধুমাত্র এটা নয়, আমাদের এই যে রোগ হয়ে গেলে যে চিকিৎসা নিরাময়, মনে করেন আপনার নিউমোনিয়া হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য, অ্যান্টিবায়োটিক দিলে রোগী ভালো হয়ে যাবে। কিন্তু আনফর্চুনেটলি এখন পর্যন্ত এই ভাইরাস জনিত রোগের জন্য কোনো নিরাময় ঔষধ আমরা বের করতে পারিনি। যার কারণে আমরা যদি অপেক্ষা করতে থাকি এইভাবে, তাহলে
কোটি কোটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আমি আপনাদেরকে যে স্ট্যাটিস্টিক দিয়েছি আজকে, সেই স্ট্যাটিস্টিকটা একটা মাত্র পরিসংখ্যান। পরিসংখ্যান বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি, এই পরিসংখ্যান কিন্তু মোটেও সঠিক নয়। এবং মনে করা হয় থাকে, যদিও আমরা আন্তর্জাতিক বিশ্বে মানে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রে এই পরিসংখ্যানগুলো অনেকখানি সঠিক, কেননা এখানে টেস্ট হয় অনেক বেশি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক, এবং সেখানে প্রশ্নবিদ্ধ আছে, তার কারণে এখানে পরিসংখ্যান অনেক সঠিক হওয়ার সম্ভাবনা। কিন্তু তৃতীয় বিশ্বে, এই বিশেষ করে বাংলাদেশ, ভারত, এইসব জায়গায় টেস্ট হচ্ছে অনেক কম, যার কারণে রোগী শনাক্ত হচ্ছে অনেক কম। অনেক রোগী মারা যাচ্ছে, কিন্তু এটা পরিসংখ্যানে আসছে তাদের টেস্ট করে নাই। এরকম আমি অনেক রোগীর কথা বলতে পারবো। সুতরাং এই যে সংক্রমণের যে সংখ্যা এই তৃতীয় বিশ্বে দেখানো হচ্ছে, এই সংখ্যা 3 গুণ থেকে 4 গুণ হওয়ার সম্ভাবনা আছে, এবং মৃত্যুর সংখ্যাও 3 গুণ থেকে 4 গুণ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই মুহূর্তে আমাদের জন্য একটাই নিরাময়, সেটা হচ্ছে টিকা, টিকা এবং টিকা। এবং এই টিকা আমাদেরকে যত দ্রুত আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, এবং সেই টিকা আমাদেরকে পুরো দেশ এবং জাতিকে বাঁচিয়ে দিবে মৃত্যু থেকে। শুধু মৃত্যু থেকে না, এই যে কোভিড রোগ হয়, যাদের সিভিয়ার সিমটমস হয়, তাদের মধ্যে একটা সিগনিফিকেন্ট অংশ, আপনি যদি দেখেন স্ট্যাটিস্টিক দেখবেন, যে ইতিমধ্যে আমি বলেছি মানুষ বিশ্বে মানুষ মরে গেছে প্রায় 40 লাখের মতো মানুষ, কিন্তু 40 লাখ মরলে অসুস্থ এখনো আছে প্রায় কয়েক কোটি মানুষ। এরা কিন্তু আমরা বলি লং কোভিড, এরা অনেক সিমটমস নিয়ে বেঁচে থাকবে দীর্ঘদিন। তার অর্থ হচ্ছে লক্ষ কোটির মতো মানুষ থাকবে অসুস্থ দীর্ঘদিন, বিভিন্ন রোগ নিয়ে থাকবে। এটা কোনোভাবে কাম্য নয় সমাজের জন্য, মৃত্যু তো মোটেও কাম্য নয়। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে টিকার জন্য সচেতনতা তৈরি করা, মানুষকে টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা, বিশেষ করে এই যে আপনি বলেছেন যারা প্রেগনেন্ট লেডি, তারা শুধু একজন না, এই জায়গাটা বুঝতে হবে মা এবং শিশু দুইজনের জন্যই এই টিকা গ্রহণ অত্যাবশ্যক। আমরা যদিও এটা অত্যাবশ্যক আমি বলছি, কারণ যদি আইন করে অত্যাবশ্যক করাটা ঠিক আমরা বলি মানবিক হয় না। মানুষের স্বাধীন চিন্তা ভাবনা থাকে, মানুষ নিজে একটা চিন্তা করতে পারে যে আমি টিকা নিব কি নিব না, সেই জায়গাটা আমরা খোলা রাখতে চাই, যে আমি নিজে জেনে শুনে বুঝে সচেতন হয়ে আমরা টিকা নিব, সেই সচেতনের জায়গাটা আমরা পৌঁছায় দেওয়া উচিত। এবং এর জন্য প্রতিটি দেশেই একটা ক্যাম্পেইন করা প্রয়োজন। যে মনে করেন এইরকম আমাদের মতো মিডিয়া আছে, টেলিভিশন আছে, রেডিও আছে, সংবাদপত্র আছে, এদেরকে জনগণকে উদ্বুদ্ধ করা যে প্রেগনেন্ট হও, শিশু হও, কিশোর হও, প্রত্যেকেরই সেফটির জন্য এবং জাতির সেফটির জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এই টিকা নেওয়া অত্যন্ত জরুরি। আচ্ছা, আপনি তো বললেন যে ইউরোপে সম্প্রতি লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছে। এটার অনেকগুলো কারণ হতে পারে। অর্থনীতি ভীষণভাবে ভেঙে পড়েছে। ইউরোপের অর্থনৈতিক চাকাটা কিভাবে ঘুরে? মানুষ প্রতিদিন কাজে যায়, সেই কাজ থেকে যেই টাকাটা পায় সেইটা দিয়েই তার সংসারটা চলে। আমাদের যেমন এই এশিয়াতে আমরা দেখি যে আমরা প্রতি মাসে একটা বেতন পাই, কিন্তু তার থেকে ইউরোপে আমার মনে হয় প্রতিদিন টাকা পয়সা আর্ন করতেছে এরকম সংখ্যা বেশি। তো হয়তোবা সেটা চিন্তা করেই সরকার লকডাউনটা উঠিয়ে দিয়েছে। কিন্তু লকডাউনটা উঠিয়ে দিলেও এখন যারা মোটামুটি রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, একটা সাধারণ জীবনযাপন করছে, তো তাদের জন্য, অথবা যারা মার্কেটে যাচ্ছে, পাব বার, এগুলো তো খুবই ওইসব দেশে মানুষের জন্য এটা সাধারণ জীবনযাত্রার অন্তর্ভুক্ত। তো এটার জন্য কি কি স্বাস্থ্যবিধি সরকার থেকে আরোপিত হয়েছে? ইউরোপে একটা আমরা বলি এটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটের একটা বিশেষ সংজ্ঞা হচ্ছে এই যে যখন মনে করেন আয়ারল্যান্ডকে আমি উদাহরণ হিসেবে ধরি আমরা যদি বলি যে আয়ারল্যান্ডে যখন লকডাউন দেয়া হলো, তখন কিন্তু এই দেশ প্রতিটি নাগরিকের দায়িত্ব নিয়েছে, ঘরে যারা থাকবে, যাদের চাকুরি নাই, ব্যবসা নাই, প্রত্যেককে ঘরে বসে তাদের খাবার দাবার এবং থাকার ব্যবস্থা, এভরিথিং, পুরো মাসের বেতনের ব্যবস্থা করেছে, থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, সবকিছুর ব্যবস্থা করে দিবে, কাউকে বাইরে আসতে হবে না। এবং আপনি দেখেন হিসাব করে আজকে প্রায় 1.5 বছর থেকে এই যাদের ব্যবসা ছিল না, তাদেরকে ব্যবসার প্রায় 75% পয়সা তাদেরকে সরকার ঘরেই দিয়েছে, যাতে মানুষজন ঘরে বসে থেকেও তারা যাতে কোনোভাবেই বাইরে যেতে না হয়। যার কারণে লকডাউন সফলতার একটা কারণ এইটা। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন যে এখন লকডাউন খুলে দেওয়া হয়েছে বাই স্টেজ, এবং এখন তৃতীয় স্টেজে এসে আমি বলেছি প্রাথমিক যে লকডাউনের যে মূল উদ্দেশ্য ছিল সেটা ছিল
লকডাউন করে সংক্রমণের হার কমে নিয়ে আসা এবং একই সাথে টিকা দেওয়ার ব্যবস্থা করা। আজকে আমি আপনাকে এই পরিসংখ্যান দেখালাম যে আয়ারল্যান্ডে ইতিমধ্যে 60% মানুষকে টিকা দেওয়া শেষ করা হয়েছে এবং আশা করা যায় আরো যদি 10% মানুষকে দিয়ে দেয় তাহলে হার্ড ইমিউনিটি চলে আসার কথা, বা 60-70% উপরে গেলে আশা করা যায় যে একটা হার্ড ইমিউনিটি চলে গেছে। সুতরাং এখন দেখেন আপনি এইখানে লকডাউন খুলে দেওয়ার সম্ভাবনা। সুতরাং ধীরে ধীরে একটা স্টেপ বাই স্টেপ খুলে দেওয়া হয়েছে এবং এখন এই মুহূর্তে যেটা করা হচ্ছে এটা হচ্ছে যে পাব কিংবা রেস্টুরেন্ট আপনি ভিতরে বসে খেতে পারবেন, কিন্তু আমাদেরকে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন এটা করেছে, যারা টিকা নিয়েছেন 2 ডোজ তাদেরকে একটা ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে, একটা প্রত্যয়নপত্র আমাদের সাথে নিতে হয়। যদি কেউ রেস্টুরেন্টে যায় কিংবা অফিসে যায়, একটা জায়গায় যায়, তাহলে সে যদি কোভিড সার্টিফিকেট দেখায় তাহলে রেস্টুরেন্টের ভিতরে বসে খেতে পারবে। কিন্তু যদি তার কোভিড সার্টিফিকেট না থাকে তাহলে তাকে রেস্টুরেন্টের ভিতরে যেতে দেওয়া এখনো দেওয়া, এই বিধিনিষেধ এখনো রয়ে গেছে। সুতরাং যখনই দেখা যাবে যে আমরা 70% উপরে বা 80% কাছাকাছি মানুষকে টিকা দিয়ে ফেলেছি, তখন সবকিছু খুলে দেওয়া সম্ভব হবে, তখন তার হার্ড ইমিউনিটি চলে আসছে। যদিও এই হার্ড ইমিউনিটির সমস্যা আছে, সেটা আমি একটু কথা বলবো। এখন আপনি দেখেন আয়ারল্যান্ডে বা ইউকেতে তারা সবকিছু খুলে দিতে পারছে, কেননা তারা মানুষকে প্রায় 60-70% মানুষকে ইতিমধ্যে টিকা দিয়ে দিয়েছে এবং টিকা দেওয়ার কারণে যদিও এখন সংক্রমণ কিছুটা বেড়েছে, যেহেতু খুলে দেওয়ার পরে কিছু বেড়েছে, কিছু মানুষ তো এখনো বাকি রয়ে গেছেন। এখন কিছু মানুষ অসুস্থ হচ্ছেন, কিন্তু সেই হারে কিন্তু মানুষজন হাসপাতালে যেতে হচ্ছে না এবং মৃত্যুর সংখ্যা সেই হারে বাড়ছে না। সুতরাং আমরা যদি মাসখানেকের মধ্যেই আমরা আশা করছি যে এই দেশগুলো পুরোটাই খুলে দেওয়া হবে। এখনো যে বিধিনিষেধগুলো, এখানে আয়ারল্যান্ডে এখনো বিধিনিষেধ আছে যে ইনডোর কোনো প্রোগ্রাম করতে গেলে আপনাকে 50 জনের বেশি মানুষকে নিয়ে ইনডোর প্রোগ্রাম করতে পারবেন না, কারণ অনেক মানুষ হয়ে গেলে সেখানে আপনার ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। এই যে বিধিনিষেধগুলো আমরা আশা করছি একটা মাসের মধ্যে যেহেতু আরো ভ্যাকসিন দেওয়া হবে, তখন এই সম্ভাবনা থাকবে না, মৃত্যুর হার কমবে, হাসপাতালে জায়গা কমবে। কিন্তু আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে আমি আগে বলেছিলাম যে এই বিশ্ব যে ভুলটা করেছে, এই আধুনিক বিশ্ব যে ভুলটা করেছে সেটা হচ্ছে, আমি যুক্তরাজ্যের কথা ধরি, আমি বলেছি যুক্তরাজ্য প্রায় 3 গুণ টিকা কিনে নিয়েছে এবং তারা মনে করেছিল এই কথা যে টিকা দিয়ে তারা তাদের দেশের মানুষকে সংক্রমণ থেকে বাঁচিয়ে তুলতে পারবে। কিন্তু দেখেন এখানে কি হচ্ছে, মনে করেন ভারতে টিকা পেয়েছে মাত্র 3% মানুষ, ঠিক আছে, ইন্দোনেশিয়াতে টিকা পেয়েছে মাত্র 8% মানুষ। তার মানে ওইখানে সংক্রমণ দ্রুত গতিতে বাড়বে, ওইখানে মানুষ অসুস্থ হবে, ওইখানে মানুষ আপনার মৃত্যুবরণ করবে। কিন্তু ভাইরাস কিন্তু ইউকে থেকে ভাইরাসটা চলে গিয়ে আপনার ওই জায়গাতে সংক্রমণ বাড়ছে এবং যতই সংক্রমণ বাড়ছে ততই সম্ভাবনা, এটা এক ধরনের, আমি যদি উদাহরণ দেই, আমাদের জীবনের মতো এরকম যে আমি যখন তরুণ ছিলাম আমি গান বাজনা পছন্দ করতাম, মনে করেন মাইকেল জ্যাকসনের গান। তারপর যখন আমি যুবক হয়েছি তখন মনে করেন বুনোর গান পছন্দ করি। এরপরে আমার কাছে আসতে আমি রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি। তারপর দেখা যাচ্ছে মানুষজন একটু বয়স হচ্ছে, ধর্মের কাছাকাছি চলে যাচ্ছে, তখন গজল পছন্দ করছে। এই যে মানুষের জীবনের পরিবর্তন, এই ধরনের একটা পরিবর্তন আসে ভাইরাসের জীবনে। ভাইরাস দ্রুতই পরিবর্তন, এটা আমরা বলি মিউটেশন। যদি সারা বিশ্বে একসাথে আমরা 800-900 কোটি মানুষকে যদি টিকা দিতাম, তাহলে এই ভাইরাসের পাল্টানোর সম্ভাবনা অনেক কম হতো। এখন এই পাল্টানো, ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক 200-রও বেশি ইতিমধ্যেই এই কোভিড ভাইরাসটা ইতিমধ্যে তার রং পাল্টেছে, আমরা এটা বলি মিউটেশন হয়ে অনেকগুলা ভেরিয়েন্ট হয়েছে। কিন্তু ভেরিয়েন্টের মধ্যে আমরা ইতিমধ্যে দেখেছি এটাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাম দিয়েছে ভেরিয়েন্ট অফ কনসার্ন, VOC, মানে আমাদের উদ্বেগের মতো। সেটা হচ্ছে আলফা, বিটা, ডেল্টা, থিটা, এরকম 4টা মিউটেশনকে ধরা হচ্ছে, এটা হচ্ছে ভেরিয়েন্ট অফ কনসার্ন। আপনি দেখেন এই ডেল্টা ভ্যারাইটিটা ভারতে হয়েছে। ভারত থেকে এখন দেখেন আপনি, যদিও ব্রিটেন বা আয়ারল্যান্ড কিংবা ফ্রান্স কিংবা জার্মানি, ইউরোপের দেশগুলা তাদেরকে 70% মানুষকে টিকা দিয়ে দিয়েছে, কিন্তু এখন এই যে নতুন ভ্যারাইটি আসছে ডেল্টা ভ্যারাইটি, সেই ডেল্টা ভ্যারাইটির ক্ষমতা অনেক, সংক্রমণের সম্ভাবনা আগের যে আলফা ভ্যারাইটি ছিল সেটাতে সংক্রমণ হতো যে দ্রুততায় হারে, সেই হার থেকে দ্বিগুণ হারে সংক্রমণ করার ক্ষমতা এই ডেল্টা ভ্যারাইটির। নট অনলি দ্যাট, এই যে আমরা এখন যদি আমরা বলি, আমি যে বলেছি আমাদের যে কোভিড এর জন্য টিকা আসছে
ফাইজারের টিকা, মডার্নার টিকা বা অ্যাস্ট্রাজেনেকার টিকা কিংবা কোভ্যাক্সের টিকা কিংবা কোভ্যাক্সিনের টিকা, এগুলো প্রত্যেকটা টিকার কিন্তু আগে ছিল, মনে করেন আমি যদি উদাহরণ দেই, ফাইজারের টিকার ছিল আলফা ভ্যারাইটির সাথে তার প্রতিরোধের সম্ভাবনা ছিল 95%। মানে হচ্ছে রোগ হওয়ার সম্ভাবনা 95% মানুষকে রোগ না হওয়ার সম্ভাবনা থাকবে, আর 5% যদি রোগ হয়ও সেই রোগগুলা কম শক্তি সম্পন্ন হবে এবং তার মৃত্যুর সম্ভাবনা অলমোস্ট নাই, 100% হবে না, এরকম ছিল আলফা ভ্যারিয়েন্টের জন্য। কিন্তু দেখেন আপনি এই ভারত থেকে যে উঠে আসছে যে ডেল্টা ভ্যারিয়েন্ট, সেই ডেল্টা ভ্যারিয়েন্টটা অনেক ক্ষমতাশালী হয়েছে এবং এই ডেল্টা ভ্যারিয়েন্টটা এই ফাইজারের টিকার তার এফিকেসি আমরা বলি, সেটার সক্ষমতা, প্রতিরোধের সক্ষমতা কমে গেছে। এখন একটা স্টাডি করে দেখা গেছে যে এই সক্ষমতা সম্ভবত অ্যারাউন্ড 85% হবে। দেখেন আপনি 10 ভাগ, এবং 10 ভাগটা কিন্তু আপনি যেভাবে খুব বিশ্বের যদি পুরো জনগোষ্ঠী ধরেন, সেই জনগোষ্ঠীর উপরে লক্ষ লক্ষ মানুষ চলে আসে কিন্তু। সুতরাং সেই হারে দেখেন বিশ্ব যে ভুলটা করেছে সেটা হচ্ছে আমি আমার নিজেকে রক্ষা করতে গিয়ে আমরা কিন্তু সম্ভাবনা বাড়ে, সংক্রমণ অন্যদিকে যাচ্ছে ঠিকই, কিন্তু আবার ওইখান থেকে একটা নতুন ভ্যারাইটি এসে কিন্তু আবার সংক্রমণকে করবে এই দেশে। যেমন এখন যে আমাদের ইউরোপে যে সংক্রমণ হচ্ছে, এটা কিন্তু আগের আলফা ভ্যারাইটি কিন্তু বিটা ভ্যারাইটি না, কারণ আলফা ভ্যারাইটি ছিল ইউকেতে তৈরি হয়েছিল, আর ইউকে ভ্যারাইটি, এবং বিটা ভ্যারাইটি হওয়া ছিল আপনার সাউথ কোরিয়া থেকে, সাউথ আফ্রিকা থেকে। কিন্তু ডেল্টা ভ্যারাইটি আসছে ভারত থেকে, এবং এটা সংক্রমণের সক্ষমতা অনেক বেশি, এবং সেটা এই টিকার বিরুদ্ধে তার সক্ষমতা তৈরি হচ্ছে। এখন যদি আমরা আরো সময় দেই, সংক্রমণ যদি ভারতে কিংবা আপনি এখন দেখেন ইপিসেন্টার হচ্ছে ইন্দোনেশিয়াতে দ্রুত হারে এই সংক্রমণ বাড়ছে এবং মৃত্যু হচ্ছে মানুষের, এবং সেখানে সম্ভাবনা থাকবে আরেকটা নতুন ভ্যারাইটি তৈরি হওয়ার। এখন যদি সেখানে আরেকটা নতুন ভ্যারাইটি তৈরি হয়, সেই নতুন ভ্যারাইটিটা হতে পারে, আল্লাহ না করুক, সেটা আরো ক্ষমতাশালী, এবং এমনও হতে পারে এই টিকার সেটা আবার কিন্তু ঘুরে আসবে আবার এই যুক্তরাজ্যে, আয়ারল্যান্ডে, ইউরোপ ওপেন হবে, তখনই সবাই ফ্লাই করবে। এখন যেরকম আমেরিকা মনে করেছেন যে আমরা তো টিকা দিয়ে দিয়েছি, সেই টিকার কার্যকরিতা থাকবে না, যার কারণে দেখেন ইতিমধ্যে ফাইজার ইতিমধ্যে অ্যাপ্লাই করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছে। তারা মনে করে যে ফাইজারের 2 ডোজ তারা নিয়েছেন, তাদের জন্য 3য় ডোজ দেওয়ার জন্য তারা অ্যাপ্লাই করেছে। তারা মনে করে যে ইমিউনিটি যেহেতু ধীরে ধীরে কমে আসছে, আরেক ডোজ দেওয়া লাগতে পারে। বুস্টার ডোজের কথাটা শোনা যাচ্ছে। হ্যাঁ, আরেকটা ডোজ আসতে পারে। সুতরাং সেই হিসাবে এই মানে এই যে মহামারী বা অতিমারির যে বিশেষ করে ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী, সেটাকে যদিও এত সহজ করে আমরা আসলে এটা, এই কথাটা আগেও বলেছি, আবার বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আগে জানতাম, আমাদের জ্ঞান ছিল, বিদ্যা ছিল, কিন্তু এখন দেখেন আপনি, আমরা নিজেরা দেখেছি, যদিও আমরা এটা কিছুটা আমি যেহেতু ইন্টেনসিভ কেয়ারে কাজ করি, ইন্টেনসিভ কেয়ারে আমরা আগে সার্সের পেশেন্ট আমাদের কাছে ছিল, মার্স দেখেছি, সুতরাং কিছুটা, কিন্তু এই রকম সংক্রমণ আমরা দেখিনি সারা বিশ্বব্যাপী, এরকম সার্স কিংবা মার্স এরকম ছিল না কিন্তু। সুতরাং এখন পৃথিবী জানছে, এখন এখানে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি যে টিকা দেওয়াটা যে কত বড় গুরুত্বপূর্ণ, মানুষকে রক্ষা করতে হলে এখন টিকা দেওয়া ছাড়া আর তেমন কোনো গত্যন্তর নেই, টিকাই হতে একমাত্র। এবং সেই টিকাটা যদি শুধুমাত্র একটা গোষ্ঠী পায়, মনে করেন আমেরিকা পেয়ে গেল আর ভারত পেল না, বাংলাদেশ পেল না, তাহলে কিন্তু আমেরিকান মানুষজন এটাতে নিজেদেরকে আপনার সিকিউর করতে পারবেন বলে মনে হয়। আচ্ছা, আমি একটু বলতে চাই যে ইতালিতে যে সমস্যাটা হয়েছিল, অনেক বেশি আক্রান্তের হার ছিল এবং অনেক বেশি মৃত্যুর হার ছিল। তো আমার যেটা মনে হয় যে উন্নত বিশ্বে যারা বসবাস করে তাদের ইনফেকশাস ডিজিজ হওয়ার রেটটা অনেক কম, কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া বা এই ধরনের যে উন্নয়নশীল দেশগুলোতে ইনফেকশাস ডিজিজটা বেশি হয়। তো আপনার কি মনে হয় না যে হয়তোবা তারা ভাইরাস ব্যাকটেরিয়াতে এক্সপোজ কম হয়, সেই জন্য এই ভয়ঙ্কর জিনিসটা তারা নিতে পারে নাই, বা অনেক বেশি সংক্রমণ এবং মৃত্যুর হারটা ছিল তখন? এইটা একটা থিওরি বলতে এই কারণে আমি থিওরি বলছি যে হ্যাঁ, ইউরোপ কিংবা আমেরিকাতে যেহেতু মনে করেন আমি এখানে গত 18 বছর থেকে আছি, আমার কখনোই এখানে কোনো ইনফেকশন হয় নাই, কিন্তু আমি বাংলাদেশে যখন যাই তখন দেখা যাচ্ছে আমার পেটের অসুখ হয় এবং টেস্ট করে দেখা যায় আমার সালমোনেলা ইনফেকশন হচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ মনে করেন পানি কিংবা খাওয়া
স্ট্রিট ফুড খাওয়া কিংবা আবহাওয়া সবকিছু মিলায় বাংলাদেশের মানুষ এই ইনফেকশনের ঝুঁকিতে অনেক বেশি থাকে। থাকার কারণে এক ধরনের এই যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া খুব স্বাভাবিক। এটা এবং সেটাই প্রথম যখন তরঙ্গ আসে তখন আপনারা খেয়াল করে থাকবেন যে বাংলাদেশে কিংবা ভারতে এই আলফা ভ্যারাইটিটাতে তখন কিন্তু সংক্রমণের হার এত বেশি ছিল না। তখন মনে করা হয়েছিল যে বাংলাদেশের এইসব মানুষ যেহেতু ইনফেকশন রেগুলারলি এক্সপোজ টু ইনফেকশন, সুতরাং প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, যেটা এই প্রতিরোধ ক্ষমতা এই ইউরোপ বা আধুনিক বিশ্বে নাই, কারণ তারা ইনফেকশনের এক্সপোজড হয় না। তার কারণে তাদের ওই ইনফেকশনের এগেনস্টে মনে করেন এটাকে বলে ক্রস ইমিউনিটি। ক্রস ইমিউনিটি হচ্ছে একটা ভাইরাসের যদি আপনার হয় যে একটা ভাইরাস ইনফেকশন, মনে করেন মিজলস হয়েছে বা করোনা ভাইরাসের আরো অনেক ধরন আছে, কিন্তু তো করোনা ভাইরাসের একটা ছোট্ট একটা ধরনের জন্য যদি একটা ইনফেকশন হয়ে থাকে কারোর, সে ক্রস ইমিউনিটি হতে পারে অন্য ভ্যারাইটির জন্য। সুতরাং হয়ে থাকতে পারে বাংলাদেশের মানুষ বা ভারতের মানুষ একটা ক্রস ইমিউনিটি তাদের ডেভেলপ আছে, কিন্তু আধুনিক বিশ্বে এই বিষয়ে ইনফেকশনের হার খুবই কম এবং আমরা যেহেতু এত সুন্দর জীবনযাপন করি এখানের মধ্যে, সুতরাং আমাদের প্রতিরোধ ক্ষমতা অনেক কম। সেই কারণে বাংলাদেশের মানুষের প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কথা ছিল, কিন্তু এটা আলফা ভ্যারাইটির জন্য প্রযোজ্য হলেও দেখা যাচ্ছে ডেল্টা ভ্যারাইটির জন্য সেটা কাজ করছে না, কারণ ডেল্টা ভ্যারাইটি এতই বেশি সংক্রামক, এতই বেশি ভয়াবহ, এবং এর পরের যদি আরো ভ্যারাইটি আসে আরো সংক্রামক হয় তাহলে আরো ভয়াবহ হতে পারে। তো আপনি এই কথা ঠিকই বলেছেন যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিরোধ ক্ষমতা, যারা আমরা তৃতীয় বিশ্বের মানুষ, তাদের অনেক অনেক ইনফেকশনের ক্ষেত্রে অনেক প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে আননোন ইনফেকশনের কারণে। এই জন্য আমরা বাইরে যাই, ফুচকা খাই, সেটাকে বানানো হয়, আমরা নিজেরাও জানি না। এখানে কিন্তু অনেকদিন ধরে সাথে এক্সপোজ থাকি তখন আমাদের কিন্তু তেমন কিছু হয় না। যখন হঠাৎ করে দেখা যায় আমরা এক্সপোজ হয়ে যে একটা খুব স্বাস্থ্যকর পরিবেশে থাকার পরে হঠাৎ করে বাংলাদেশে যাই, তখনই দেখা যায় যে আমাদের ইনফেকশন রেটটা অনেক বেড়ে যায়, বা জ্বর সর্দি কাশি এটা সেটা খুব মানে লেগেই থাকে। এটা ঠিকই। এটা কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এখানে মানে ধরেন এটা ঠিক যে ক্রস ইমিউনিটিটা, কিন্তু এটা তো ঝুঁকি থাকেও যে ক্রস ইমিউনিটি হইলেও কিন্তু মনে করেন দেখা যাচ্ছে খুবই বাংলাদেশে অনেক ভাইরাস, ডেঙ্গি বাংলাদেশে অনেক বেশি হচ্ছে, কিংবা চিকনগুনিয়া হচ্ছে, সেটা থেকে একটা ক্রস। কিন্তু দেখেন চিকনগুনিয়ারও মৃত্যুর হার আছে, ম্যালেরিয়ারও মৃত্যুর হার আছে, কিন্তু পশ্চিমা বিশ্বে কিন্তু দেখেন ম্যালেরিয়ার নাই, টিউবারকুলোসিস নাই, আপনার এই ধরনের ইনফেকশাস ডিজিজ আমরা যাদেরকে বলি সংক্রামক রোগ আধুনিক বিশ্বে কিন্তু নাই। এটা নাই থাকার কারণে হ্যাঁ, তাদের প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়ে থাকবে। তবে বাংলাদেশে কিন্তু ওই রোগ হওয়ার কারণে অনেক মানুষ কিন্তু ধুকে ধুকে মরছে, কষ্টও পাচ্ছে, সুযোগও পাচ্ছে। যক্ষা রোগীর সংখ্যা অনেক বেশি আছে, ম্যালেরিয়া এখনো বাংলাদেশে হচ্ছে, চিকনগুনিয়া হচ্ছে, ডেঙ্গি হচ্ছে। সুতরাং এই যে মানে এই যে আপনার একটা ভিশিয়াস সাইকেল আমি বলবো, চক্র, একটা খারাপ চক্র, এই চক্র থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে যে কোনো না কোনো ভাবে। আশা করি আমরা সামনে বের হয়ে আসতে পারবো, কিন্তু কখন কিভাবে জানি না। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, আমরা জানি যে এখন মানুষ টিকা নিচ্ছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসতেছে, কিন্তু আপনি যেভাবে ব্যাপারটা ব্যাখ্যা করলেন, তো আপনার কি মনে হয় যে আজ থেকে 2-3 বছর পরেও এটা কি আমাদের উচিত হবে যে মাস্ক ছাড়া বাইরে যাওয়া বা স্যানিটাইজার মেইনটেইন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ না করা, মানে আমরা আগে এই ধরনের সংক্রমণের আগে আমরা যেভাবে সাধারণভাবে চলাচল করতাম সেই সময়টা কি আবার ফিরে আসবে? এখন আপনি এই ব্যাপারটা সবারই বোঝা উচিত, আর যারা আমাদের আজকের অনুষ্ঠানের যারা শ্রোতা এবং দর্শক আছেন তাদেরকে আমি বলতে চাই এই কথা। দেখেন, আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে টিকা আমাদেরকে কি দিচ্ছে, সেটা টিকা দিচ্ছে হার্ড ইমিউনিটি। যদি আমরা আমাদের অধিকাংশ মানুষকে টিকা দিয়ে দিতে পারি তাহলে এই ভাইরাস ডিজিজটা আর থাকবে না। এই ভাইরাস মনে করেন 80% মানুষকে দেওয়ার পরে আর 20% মানুষের কাছ থেকে এই ভাইরাসটা আর কার্যকরিতা তার থাকবে না। যদি এটা হয় তাহলে আর কি আমাদের মাস্ক পরার প্রয়োজন থাকলো? থাকবে না। এখনই যখন বলা হচ্ছে মনে করেন ইউকেতে, যুক্তরাজ্যে এখনই ইতিমধ্যে মাস্ক পরা কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখা, এখন আগে ছিল এটা অত্যাবশ্যক, আইন করে দণ্ডনীয় অপরাধ ছিল। যদি না করে, সোশ্যাল ডিস্টেন্সিং না করে, তাহলে তার শাস্তি হতো। এখন এই শাস্তির আইন চলে গেছে। এখন এটাকে বলা হচ্ছে, এখন এটা আপনার নিজস্ব সচেতনতা, যেহেতু এখনো পর্যন্ত
পুরোপুরি মানুষকে হার্ড ইমিউনিটি দেওয়া যায় নাই, আরো নতুন ভ্যারাইটি, এই ঝুঁকির কারণে এখন বলা হচ্ছে যে আপনার নিজের ইচ্ছা, আপনি যদি মাস্ক পরে যান আপনার জন্য এখনো সেফ, আপনি যদি সামাজিক দূরত্ব বজায় রাখেন এখনো সেফ। আয়ারল্যান্ডে এখনো এই আইনটা রয়ে গেছে যে মাস্ক পরা বাধ্যতামূলক, যখন আপনি অফিসে যান কিংবা রেস্টুরেন্টে যান কিংবা ঘন একটা বাজারে যান মাস্ক পরতে হবে, কিন্তু মাঠে ময়দানে কখনো মাস্ক পরতে হবে না। কিন্তু যদি আয়ারল্যান্ড 70% বা 80% দিয়ে দেয় তাহলে অবশ্যই মাস্ক আর পরার প্রয়োজন থাকবে না, কারণ সবাই এই ভ্যাকসিন পেয়ে গিয়েছে। আর হাত ধোয়াধুয়ির ব্যাপারটা তো এটা স্বাভাবিক কিসের ব্যাপার, হাত ধোয়াধুয়িটা আমাদের নিজস্ব প্র্যাকটিসে থাকা উচিত। কিন্তু আমি আপনাকে আগেই বলেছি একটাই সমস্যা, মনে করেন আয়ারল্যান্ড আগামী 1 মাসের মধ্যে 90% মানুষকে টিকা দিয়ে দিবে, তার মানে আয়ারল্যান্ডের মানুষ কি সেফ এন্ড সিকিউর হয়ে গেলেন? হন নাই। কেননা এই তৃতীয় বিশ্বে এখনো সংক্রমণ বাড়ছে এবং সেইখানে আরেকটা নতুন ভেরিয়েন্ট যদি আসে সেই ভেরিয়েন্ট কিন্তু আবার এখানে আক্রমণ করবে, বুঝছেন কথাটা? সুতরাং আমাদের ঝুঁকি কিন্তু সেইখানে থেকে যাচ্ছে যে নতুন ভেরিয়েন্ট যদি আসে তাহলে সেইখান থেকে। আর এই ডেল্টা ভেরিয়েন্ট এখনো কার্যকর, এখানে কিন্তু এখনো আয়ারল্যান্ডে 90% এখন যেগুলো কয়েছে সবগুলো ডেল্টা ভেরিয়েন্ট, ইউকে তো প্রায় 80 থেকে 90% ডেল্টা ভেরিয়েন্ট কাজ করতেছে। সুতরাং ডেল্টা ভেরিয়েন্টটা যেহেতু আমি বলেছি টিকা দেওয়া, এই যে বর্তমান টিকা, সেটা তো টিকার কার্যকারিতা কমে আসছে ডেল্টা ভেরিয়েন্টে। আমরা আল্লাহ মাফ করুক, আমরা চাই না যেটা, সেটা হচ্ছে যে আরো যদি কোনো ভেরিয়েন্ট আসে, এর জন্য আমি মনে করি উচিত পশ্চিমা বিশ্বের উচিত এখন এই দায়িত্ব নেয়া, যে সারা বিশ্ব, যে তৃতীয় বিশ্ব যেখানে পায় নাই, যদিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথম থেকে একটা ফান্ড জোগাড় করে সেইটা আপনার এই কোভিড ভ্যাকসিন পুরো বিশ্বকে, তৃতীয় বিশ্বকে দেওয়ার জন্য একটা ব্যবস্থা নিয়েছে। আমরা আশা করি দ্রুতই সেই টিকা কার্যক্রম সফলতা পাবে এবং ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, এবং যেখানে আজকে আমি দেখেছি আপনার ইসরায়েলের মতো দেশ, ছোট একটা দেশ, তারা প্রায় 80% মানুষকে টিকা দিয়ে দিয়েছে, ইউনাইটেড আরব এমিরেট তারা দিয়ে দিয়েছে। সুতরাং আমরা যদি সেইভাবে সারা বিশ্বকে টিকা দিতে পারি তাহলে সবাই সেফ হবেন, আর না হলে আবার ঘুরে ঘুরে আসবে। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ অসম্ভব তথ্যবহুল একটা আলোচনার জন্য। এই আলোচনা থেকে আসলে দর্শকরা অনেক উপকৃত হবে, কারণ আমরা আসলে প্রতিনিয়ত কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি, যেমন কারা কারা টিকা নিতে পারবে, কারা নিতে পারবে না, তারপরে কাদের হচ্ছে অনেক বেশি রিস্ক আছে। আরেকটা প্রশ্ন আমি মনে হয় মিস করে গিয়েছি, যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, তারা কতটা নিরাপদ এই টিকা নেওয়ার ক্ষেত্রে? দেখেন, এই টিকা আমি বলেছি 4টা প্ল্যাটফর্মের টিকা হয়েছে। একটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন, এমআরএনএর উপরে, আরেকটা হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকা টিকা, এবং আরেকটা জনসন এন্ড জনসন টিকা, এটা হচ্ছে অ্যাডেনোভাইরাস ভিত্তিক। সেটাকে স্পাইক প্রোটিন দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাডেনোভাইরাসটাকে একটা ভেহিকল হিসেবে নেওয়া হচ্ছে। সুতরাং এই 2টা টিকাই মেইনলি বাজারে আসছে। কিন্তু অন্য যে টিকা আসছে সেটা হচ্ছে পুরাতন ভ্যারাইটি টিকা, সেটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাস, যেটা আগে যক্ষার জন্য ছিল। সেগুলো ছিল ভাইরাসকে, জীবন্ত ভাইরাসকে তার ক্ষমতা কমিয়ে এনে, একদম কমিয়ে এনে সেটাকে টিকা দেওয়া। এই অ্যাডেনোভাইরাস আরো 2 ধরনের টিকা আছে। এই যে টিকাগুলা, এই টিকার মধ্যে মনে করেন আমি আগে বলছি, আমরা অনেক জিনিস কিন্তু শিখছি মানে হচ্ছে টিকা দেওয়ার পরে প্রথম আমাদের ফেজ 3 টিকাটা, ফেজ 3 থেকে মনে করেন 50,000 60,000 মানুষকে টিকা দিয়ে আমরা দেখেছি, 6 মাস বা 8 মাস দিয়ে দেখা হয়েছে যে কার্যকারিতা কিরকম এবং সাইড এফেক্ট আছে কি না আছে। এখন ইতিমধ্যে দেখেন আপনি, গত ডিসেম্বর থেকে টিকা প্রদান শুরু হয়েছে, 2020 সালের ডিসেম্বর থেকে আজকে 7 মাস 8 মাস টিকা দেয়া হয়েছে। ইতিমধ্যে আমরা জানি কিন্তু অনেকগুলা সাইড এফেক্ট। এইটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। আগে বলেছি আমাদের জ্ঞান, এখন দেখেন জ্ঞানের আমরা অ্যাপ্লাই করেছি, একটা সায়েন্টিফিক রিসার্চ করে টিকা পেয়েছি, টিকা পাওয়ার পরে এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, এই অ্যাপ্লাই করে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি এবং ইতিমধ্যে আমরা জানি কি 8 মাসে আমরা জানাচ্ছি কি সাইড এফেক্ট হতে পারে। দেখা গেছে একমাত্র সাইড এফেক্ট হচ্ছে, মানে মেইনলি যেটা মোটামুটি সাইড এফেক্ট হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকার টিকাটাতে বেশ কিছু মানুষের তাদেরকে ক্লট হয়েছে, এটাকে আমরা থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হয়েছিল, যার কারণে দেখা গেছে এরা সেই জনগোষ্ঠী যারা তরুণ বা যুবক। সুতরাং এই বয়সকে 50 বছরের নিচে তাদেরকে অনেক দেশ বলছে তাদেরকে অ্যাস্ট্রাজেনেকার টিকা না দিয়ে মডার্না কিংবা ফাইজারের টিকা দেওয়ার জন্য। এইটাই হচ্ছে একমাত্র ক্লট হওয়ার সম্ভাবনা থাকে, তাদের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকাটা না দিলেই ভালো। আবার ব্লাড প্রেশারের ব্যাপারে কিংবা ডায়াবেটিসের ব্যাপারে এইসব টিকার কোনো সাইড ইফেক্ট পাওয়া গিয়েছে বলে এখনো কেউ পায়নি। সুতরাং ডায়াবেটিস হোক, এবং আপনি জানেন যে এই যে কোভিড ভাইরাসটা
ভাইরাস যদি কোনোভাবে একজন ডায়াবেটিস রোগী কিংবা হার্টের রোগীর কাছে ঢুকতে পারে, তাহলে যার রোগ নাই বা কোনো ডায়াবেটিস বা কোনো এরকম কোনো ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেশার রোগ নাই, তাদের যে অসুস্থ হওয়ার মারাত্মক অসুস্থ হওয়ার সম্ভাবনা তার থেকে এই ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ রোগীদের মারাত্মক অসুস্থ সম্ভাবনা অনেক বেশি হয় এবং মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। সুতরাং আমি মনে করি যাদের ডায়াবেটিস হার্ট ডিজিজ আছে তাদের আরো আগেই এটা দেওয়া উচিত, এবং সেটা বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ করেছে। সেটা হচ্ছে প্রথমেই, কিন্তু আয়ারল্যান্ড যেটা করেছে প্রথমেই 80 বছরের বয়সের উপরে মানুষকে প্রথমেই টিকা দিয়েছে, ফার্স্ট। আর করেছে ফ্রন্টলাইন ওয়ার্কার, যেমন আমাদেরকে প্রথম চিকিৎসকদেরকে যারা প্রথমে কাজ করছে আমাদেরকে দিয়েছে টিকা। দ্বিতীয় স্তরে তারা কমায় নিয়ে আসছে এবং করেছে দ্বিতীয় স্তরে হচ্ছে যাদের কোনো সেকেন্ড একটা ডিজিজ আছে, যেমন তাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, তাদেরকে বলেছে তারা প্রায়োরিটি পাবে, তারা আগে দিয়েছে টিকা। কেননা তাদের যদি হয়ে যায় তাহলে তাদের ঝুঁকি বেড়ে যায়। সুতরাং তাই সেই কারণে যাদের ডায়াবেটিস কিংবা হার্ট ডিজিজ, সেই সাথে আমি যুক্ত করছি আগে যে কথা বলেছেন যারা প্রেগনেন্ট, তাদের আগেই টিকা নেওয়া উচিত, যার কারণে তারা সংক্রামুক্ত থাকবেন এবং তাদের যেহেতু ঝুঁকি বেশি হয় তারা এই টিকা নিয়ে আগে থেকে টিকা নিয়ে নিজেকে সংক্রামুক্ত করবেন এবং জাতিকে রক্ষা করবেন, পৃথিবীকে রক্ষা করবেন। একজন রোগী সে কোভিড পজিটিভ, অলরেডি কোভিড পজিটিভ, সে জানে যে সে অলরেডি শনাক্ত হয়েছে, তো সে কখন টিকাটা নিতে পারবে, কতদিন পরে নিতে পারবে শনাক্ত হওয়ার? এটা ভালো একটা মানে ইন্টারেস্টিং আপনি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে একজন মানুষের যখন এই কোভিড রোগ হয়, মনে করেন আমার যদি এখন কোভিড রোগ হয়, আমার কাছে সিমটমস থাকবে এবং যখনই এই কোভিড রোগটা হলো অ্যাক্টিভ ফেজ, এই সময়ে স্বাভাবিকভাবেই আমার শরীরের যে আমরা ইংরেজিতে বলি ইমিউনিটি, প্রতিরোধ ব্যবস্থা কার্যকর হয়। এই কার্যকর প্রতিরোধ ব্যবস্থা তৈরি হওয়ার কারণে এই সময়ে আর প্রতিষেধক টিকা নেওয়ার প্রয়োজন কাজ করে না, কেননা ইতিমধ্যেই প্রতিরোধ হয়েছে। এবং যখন আপনি এই রোগ মুক্ত হয়ে গেলেন, বুঝতে হবে যে আপনি ইতিমধ্যেই নিশ্চিত হবে আপনার একটা প্রতিরোধ ক্ষমতা ছিল, যার কারণে এই ভাইরাস থেকে আপনি রোগ মুক্ত হতে পেরেছেন। এই যে রোগ মুক্তি হওয়ার যে প্রতিরোধ ক্ষমতা, এই রোগ ভাইরাসটা ঢোকার কারণে যে প্রতিরোধ ক্ষমতা মানুষের মধ্যে তৈরি হয়, সেই প্রতিরোধ ক্ষমতা দেখা গেছে যে দ্রুতই তার সক্ষমতা কমে আসতে থাকে। এর জন্য রিকমেন্ডেশন করা হয়েছে যে 1 মাস, যদি রোগ মুক্তি হওয়ার পরে 1 মাস মধ্যে টিকা দেওয়ার প্রয়োজনীয়তা নাই, যদি 1 মাস চলে যায় তাহলে যদি টিকা নেওয়া হয়, কারণ ইতিমধ্যে রোগ মুক্তি হওয়ার পরে আরো 1 মাস, মানে ধরুন 2 মাস গেল, এই 2 মাসের মধ্যে যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা কমার সম্ভাবনা থাকে, যার কারণে সেই সময় টিকা নেওয়াটা উচিত বলেই আমাদের বিজ্ঞানীরা এখন বলছেন। তো আমরা আমাদের এখানে সেটাই আমরা পালন করছি, 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে আমরা সবাইকে টিকা দিচ্ছি। খুবই সুন্দর। আসলে মানে এতটাই তথ্যবহুল, এই জিনিসগুলা বারে বারে আমাদেরকে শুনতে হয়। বিশেষ করে আমি যেটা মনে করি যে এই তথ্যগুলা যারা টিকা দিচ্ছে বা যারা এই প্রোগ্রামের সাথে জড়িত এবং যারা ডাক্তার, সবাইকে তো শুনতে হচ্ছে, তাদের জন্য আসলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত আমি মনে করি আর কি। আমরা সবাই এক ধরনের অন্ধ। আমরা যতই সচেতন হওয়ার চেষ্টা করি না কেন, আমাদের বিদ্যা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আল্লাহ অনেক কিছু আমাদেরকে দিয়েছেন, বিবেকও দিয়েছেন, তারপরেও কিন্তু আমি এখন এই মুহূর্তে আমি বাংলাদেশের উদাহরণ দিব। আপনি দেখেন, বাংলাদেশ সরকার লকডাউন ঘোষণা করার পরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, এবং সেখানে দেখেন বাংলাদেশ সরকার এই কয়েকদিন আগে লকডাউন ঘোষণা করে আবার গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুলে দিয়েছে, কিন্তু বাস ট্রাক খুলে নাই, যার কারণে আবার লক্ষ লক্ষ মানুষ দৌড়ায় রাস্তায় আসছে। এই এখন আপনি দেখেন আমরা কি ধরনের অন্ধ, এবং কি ধরনের অন্ধ একটা আমি বলবো যে জ্ঞান বিদ্যা বুদ্ধি দেওয়ার পরেও আমরা কি ধরনের অন্ধত্বের মধ্যে, অন্ধ জগতের মধ্যে বাস করি। আমরা বারে বারে এই প্রশ্ন করছি কোভিড কি জিনিস। আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ অসুস্থ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মরে যাচ্ছে। এই পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিশ্বে 40 লক্ষ মানুষ পরিসংখ্যানগতভাবে মারা গিয়েছে, এবং রাশিয়াতে গত কয়েকদিন একটা স্টাডি হচ্ছে, রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছেন যে ওনাদের একই সময়ে 2019 সালে মনে করেন মার্চ মাসে যতজন মানুষ মারা গিয়েছিল রাশিয়াতে, দেখা 2020 সালে যখন কোভিড চলছিল তখন সেই মৃত্যুর সংখ্যা হচ্ছে 3 গুণ। মানে স্বাভাবিক অবস্থায় যখন কোভিড ছিল না তখন মনে করেন 100 জন মানুষ মারা গিয়েছিল, এবং কোভিড সময় দেখা যায় 300 মানুষ মারা গেছে। কিন্তু রাশিয়াতে পরিসংখ্যান যেটা স্ট্যাটিস্টিক্স আসছে, সেই সংখ্যা অনেক কম। বুঝতে পারছি কিনা যে এখানে নর্মাল মৃত্যু
সেই সাথে কোভিডের মৃত্যু হচ্ছে 300 জন হওয়ার কথা, 600 জন হওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে যে নর্মাল মৃত্যু সংখ্যা থেকে এই সংখ্যা কমে গেছে। তার মানে উনি স্বীকার করছেন যে ওনাদের পরিসংখ্যান অ্যাটলিস্ট 3 গুণ বেশি হবে মৃত্যুর হার। সুতরাং সেই হিসাবে আমরা যদি দেখি বাংলাদেশের কথা আমি আপনাদের বলতে পারি, আমি জানি যেহেতু বাংলাদেশের কথা, যে এইখানে আয়ারল্যান্ডে এই পরিসংখ্যানগত ত্রুটি যদি হয় তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। কিন্তু বাংলাদেশে বা ভারতে কিংবা আপনি দেখেন ভারতের মতো জায়গায়, আমি নাম করে বলতে পারি, সেটা একটা রাজনৈতিক বিপর্যয় আমি বলবো। নরেন্দ্র মোদী নিজে ঘোষণা দিয়েছিলেন যে ভারত ভাইরাস মুক্ত হয়ে গেছে, এবং তারপর ওনারা কুম্ভ মেলা করেছেন এবং তারা আপনার কি বলে এটাকে নির্বাচন করেছেন, বিভিন্ন রাজ্যে নির্বাচন করেছেন, এবং যার ফলশ্রুতিতে হাজার হাজার মানুষ মরেছে অক্সিজেনের অভাবে। আপনি স্ট্যাটিস্টিক্স দেখেছেন আমি জানি না, দিল্লিতে এক রাতে ভেন্টিলেটরে ছিল একটা হসপিটালে 22 জন রোগী, অক্সিজেনের অভাবে সেই 22 জন সেই রাতে মারা গিয়েছে। আমি একটা হসপিটাল বললাম, অ্যাটলিস্ট 5টা হসপিটালে 100 জনের উপরে এক রাতে মারা গেছে ভেন্টিলেটরে অক্সিজেনের অভাবে। আপনি চিন্তা করে দেখেন এই এত বড় বিপর্যয় কি কারণে? নেতৃত্বের মেধাহীনতা, প্রজ্ঞার অভাব, সিদ্ধান্তের অভাবে। এই যে সিদ্ধান্তের বিপর্যয়, আমি মাঝে মাঝে আমি আসলে কি বলবো, আমি মাঝে মাঝে আপনি জানেন মাঝে মাঝে কবিতা লিখি। এই আপনার এই কৃষি উপলক্ষে নাম কি বলে, এই কোভিড সিচুয়েশন আমি প্রায় 300-400, আমি একটা বইও লিখছি। আমি মাঝে মাঝে আমার খুবই খারাপ লাগে এই ধরনের নেতৃত্বের, মেধাহীন নেতৃত্বের যে সিদ্ধান্তের কারণে। আজকে দেখেন আপনি ইন্দোনেশিয়ার অবস্থা দেখেন, ঘরে ঘরে মানুষ মরছে, সেখানে অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না। এবং সেই অবস্থায় আমাদের দেশে বিপর্যস্তা আছেই, এই সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নাই। কেউ অস্বীকার করতে পারবেন না যে আমাদের মধ্যে বিপর্যস্তা নাই। অবশ্যই পৃথিবী বিপর্যস্ত, সেখানে আমাদের পৃথিবী অনেক কিছু এই সময়ে 1.5 বছরে অনেক কিছু কাটিয়ে আসছে। তারা কিন্তু এগিয়ে গেছে এবং তারা তাদের টিকার ব্যবস্থা করে ফেলেছে এবং তাদের লকডাউন মানুষজন মেনেও চলছে। কিন্তু আমাদের দেশের মানুষজনও লকডাউন মানছে না এবং আমাদের সিদ্ধান্তহীনতায় ভুগছি। বাংলাদেশ সরকারের একটা পক্ষ ঘোষণা দিয়েছেন যে আমরা 1.5 কোটি মানুষকে টিকা দিব, কিন্তু দেখা গেছে প্র্যাকটিক্যালি ওনাদের 37 লক্ষ টিকা আছে, টিকা দিতে পারছেন না, অর্ধেক মানুষ টিকা দিয়ে ফেরত যাচ্ছে। এই যে সমন্বয়হীনতা, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনার, মাঝে মাঝে খারাপ লাগে। এর জন্য মাঝে মাঝে কিছু কথা বলি, কিছু কথা লিখি। কিন্তু ওই যে বললাম, মানুষজন অন্ধ, এবং আল্লাহ কোরআনে বলেছেন সুম্মুম বুকমুন উমিয়ুন, আল্লাহ মানুষকে কানে শোনা বন্ধ করে দিয়েছেন, দেখা বন্ধ করে দিয়েছেন, তারা অন্ধ। তারা আমাদের মধ্যে এরকম মনে হচ্ছে আমরা অন্ধ হয়ে গেছি, আমরা বললেও শুনছি না, আমরা জানলেও করছি না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তারপর আপনাকে অনুরোধ করব, আপনি তো অনেকগুলো কবিতা লিখেছেন, আমাদের জন্য যদি একটি কবিতার অন্তত 4 লাইন শোনাতেন তাহলে খুব ভালো হতো। কবিতা শোনাবো, কবিতা শুনতে একটা ইন্ট্রোডাকশন দিই। সেটা হচ্ছে এই, আমি যে কবিতা এখন আমার সামনে আসছে, সেই কবিতাটা আমি লিখেছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা 30 জানুয়ারি 2020 জরুরি অবস্থা ঘোষণা করেছে, যে চিকিৎসাগত জরুরি অবস্থা। এবং সেই 30 জানুয়ারি আমি এই কবিতাটা লিখেছিলাম। তখন আমার কাছে মনে হচ্ছে যেটা লিখেছিলাম, আমি আপনাকে এখন পড়ে শোনাই সেটা। এটা নাম দিয়েছিলাম আমি করোনা ভাইরাস। 30 জানুয়ারি 2020, তখন কিন্তু ইউরোপে এই কোভিড আসে নাই। তখন আমি লিখছি এই কবিতাটা। করোনা, কত জীবন দিতে হবে নত শিরে, একদা সোয়াইন, ইবোলা, পোলিও, জিকা, স্মলপক্স বিজেছে ত্রাসে, উদ্ধত ভাইরাস লক্ষ জীবন নিয়ে গেছে রাহু গ্রাসে। আজ করোনা মেতেছে নূতন মৌন অভিসারে, এগিয়ে চলেছে উহান থেকে বিশ্ব প্রান্তরে দৃঢ় পদভারে। বিজ্ঞান কি তবে এদের কাছে অবেলায় যাবে হেরে? হে ভাইরাস, তুমি কি তবে থেকে যাবে অজেয় অক্ষত ভবঘুরে? করোনা মানবতার শত্রু অভিন্ন ফেরে, উহান আজ এক ভাইরাস যুদ্ধে অবতীর্ণ। শত শত জীবন অবসন্ন, মৃতপুরী জীর্ণ শীর্ণ, বিশ্বপুরী এক ভয়াবহ সময়ের অপেক্ষায় বিচূর্ণ। উদ্ধত এক অজেয় বাহিনী জীবন করেছে বিদীর্ণ। বিজ্ঞান কি তবে এদের কাছে অবেলায় যাবে হেরে? হে ভাইরাস, তুমি কি তবে থেকে যাবে অজেয় অক্ষত ভবঘুরে? হে মানব সমাজ, জেগে ওঠে, কথা নয়, সময় এসেছে আজ, করে যেতে হবে কাজ আর কাজ, বাঁচিয়ে রাখতে হবে এই মানব সমাজ। এ যুদ্ধে শুধু হবে বিজিতের রাজ, এনে দিতে হবে নবতর সাজ। ভাইরাস অজেয় রবে না তোমার ক্রুদ্ধ তাজ, এ যুদ্ধে জিতবেই
মানব সমাজ। এই কবিতাটা আমি লিখেছিলাম, বললাম তখনও কিন্তু আমাদের ইউরোপে আসে নাই, তখন আমি লিখেছি এই কথা যে আসছে। এর পরের দিনে আমি একটা কবিতা লিখি লকডাউনের উপর। আমি এটা পড়ছি না, আমি শেষ এই একটা কবিতা একটু অংশ শোনাতে চাই, যেটা হচ্ছে লিখেছিলাম আমি। এটা হলো মার্চ মাসের 12ই মার্চ আমি লিখেছি, তবুও কোভিড এলো। এই কথা লিখেছি এই কারণে যে আমরা আগে 30শে জানুয়ারি আমি লিখলাম যে কোভিড আসছে, তারপরে আবার উহানের কথা লিখলাম, তারপরে কিন্তু কোভিড এলো, কেন আমরা আটকাতে পারলাম? সেই ব্যথায় আমি লিখেছিলাম তবুও কোভিড এলো। তবুও কোভিড এলো, বিশ্ব দাঁড়িয়ে স্থির, অপেক্ষায় অতিথির, ধুলোর মতো যেন চেয়ে চেয়ে দেখতেই হবে কতটুকু শক্তি প্রকৃতির। আমরা কি করতে পারি, কিভাবে জীবন চলবে, চিন্তায় অর্থ বিত্ত আর বৈভবে কিউ সেরা সেরা, যা হবার তা হবেই, যেন দেখতেই হবে দাঁড়িয়ে কিনারে সৈকতের। দাঁড়িয়ে স্থবির দেখে আনমনে মদমত্ত ভাইরাসের বাহার, বধুর মতো যেন বরযাত্রী এলো, চলে আতিথ্য আপ্যায়নের নাহার, ওদিকে বরযাত্রী বেশে কোভিড প্রতিটি পরিবারের অঙ্গ করে আহার। কিউ সেরা সেরা, যা হবার তা হবেই, যেন কোনো প্রয়োজন নেই অধৈর্য হবার। আমি এটা একটু লম্বা কবিতা, আমি আর পড়ছি না। এটা বোঝা যাচ্ছে এই কথা যে আমরা কিন্তু চাইলে, যখন উহানে ছিল তখন যদি শুধুমাত্র সারা বিশ্ব যদি উহানে আটকায় রাখতে পারতো, সেটা আসছে কি, মানুষজন সবাই উড়োজাহাজে করে চলে আসছে ইটালিতে, ঠিক না? সুতরাং আমরা যদি শুধুমাত্র উড়োজাহাজ বন্ধ করতে পারতাম, তাহলে আজকে এই বিপর্যস্ত বিশ্ব হতো না। তখন কিন্তু বিশ্ব এটা চিন্তা করতে পারেনি। এই অবস্থায় আমরা শুধু তাকিয়ে দেখছিলাম কি হয়। এই যে অবস্থা আজকের, মাঝে মাঝে হতাশাও হয়, আবার মাঝে মাঝে আমাদের আশাও থাকে যে টিকা এই দ্রুততায়, অতি দ্রুত সময়ের মধ্যে টিকা এসছে এবং টিকা সফলতা দেখিয়েছে। এবং আমি মনে করি সারা বিশ্বে, বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের কাছে টিকা পৌঁছানোর ব্যবস্থা করা খুবই প্রয়োজন। আমরা সেইভাবে কাজ করছি। আমি মনে করি যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, যদি আরো দ্রুত টিকা আমাদের দেশে এবং বিশ্বে পৌঁছে দেওয়া যায়, বিশ্ব মানব সমাজ বেঁচে উঠবে। আবার যে কথা আপনি বলছেন, আবার আমরা মাস্ক খুলে দিয়ে হাতে হাত মিলে বুকে বুক মিলিয়ে চলতে পারবো, আবার পৃথিবী আবার রঙিন হয়ে উঠবে, আনন্দ থাকবে সমাজে। এখন যেভাবে ব্যথা বেদনা থাকছে, সেই ব্যথা বেদনা থাকবে না, এই আশা করি। আমার মনে হয় আমাদের সময়ের স্বল্পতা হয়ে গেছে, আপনি যদি শেষ করতে চান, আর যদি কোনো প্রশ্ন থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা দোয়া করি আল্লাহর কাছে এবং অবশ্যই আশা করি, এবং জনগণের কাছেও আমি আসলে অনুরোধ করছি যে যতটুকুই স্বাস্থ্যবিধি আমাদেরকে বলা হয়েছে ততটুকু যেন আমরা মেনে চলি এবং অবশ্যই টিকা গ্রহণ করি। এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং যারা প্রেগনেন্ট মা, যারা সবচেয়ে বেশি রিস্কে থাকেন, তাদেরকে একটু বেশি খেয়াল করি এবং অবশ্যই তাদেরকে টিকা কেন্দ্রে নিয়ে গিয়ে টিকাগুলো দেওয়ার ব্যবস্থা করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।